Welcome to URL Unzip, Reboot, and Leave, a podcast about the psychology that moves us. Through real conversations with thinkers, doers, and seekers, we explore how we adapt, evolve, and find meaning. So let's unzip, reboot, and leave. He was born and raised in modest rural environment. কেমিস্ট্রি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার পরে he started his career as a teacher in his own school. In mid 70s উনি জয়েন করলেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস, যেখানে ওনার মেজর ওয়ার্ক ছিল ল্যান্ড ম্যানেজমেন্ট, ল অ্যান্ড অর্ডার অ্যান্ড প্রাইমারি এডুকেশন। তারপর উনি সার্ভ করেছেন অ্যাজ ডিরেক্টর অফ সেরিকালচার অ্যান্ড ডিরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার, যেখানে তিনি এক্সটেন্সিভলি কাজ করেছেন ডিস্ট্রেসড ওমেন অ্যান্ড চিলড্রেনদের নিয়ে। তারপর উনি জয়েন করেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। অসম্ভব ইন্টারেস্ট আছে ম্যাথমেটিক্স অ্যাক্রস সিভিলাইজেশন সিন্স এনশিয়েন্ট টাইমস। উনি অনেক পেপারও লিখেছেন যেগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালে বেরিয়েছে। উনি পাবলিশ করেছেন ট্রান্সলেশন অ্যান্ড অ্যানালিসিস অফ লীলাবতী অ্যান্ড বীজগণিত বাই ভাস্করাচার্য ইন বাংলা আর অ্যালজেব্রা অফ ভাস্করাচার্য ইন ইংলিশ। প্লিজ ওয়েলকাম কান্ত প্রসাদ সিনহা। তাহলে আজকে আমরা কথা বলবো সাইকোলজি অফ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের পেছনে কিভাবে কাজ হয়। এবং কান্তা প্রসাদ সিনহা কাকু, তুমি যেহেতু ওই জায়গাটাতে ছিলে, আমরা তোমার এক্সপিরিয়েন্স এবং দ্য ব্যাক সাইড অফ দ্য মেশিনারি সেটা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, তো তোমার এই 40 বছরের যে কেরিয়ার, এখানে তুমি ধরো যে সময় শুরু করেছিলে অ্যাজ আ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর, আর 40 বছর পরে গভর্নমেন্টের সাথে, পুলিশের সাথে, লোকাল পিপুলের সাথে, মানে তোমার যোগাযোগ, তোমার কথোপকথন, এইগুলো কিভাবে চেঞ্জ হয়েছে সেটা একটু যদি বলো। তিনটে জিনিস, গভর্নমেন্ট, পুলিশ আর লোকাল পিপুল। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা এক সময় যখন ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973-তে তোমার সংশোধন করে শাসন বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করা হয়। তার আগে পর্যন্ত মানে বিচার বিভাগ এবং শাসন বিভাগের প্রক্রিয়াটা একই সঙ্গে ছিল। প্রশাসক মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার অধীনস্থ সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট সেটাই দেখত। তারপরে যখন এইটা বিচার বিভাগ শাসন বিভাগ যখন আলাদা হয়ে গেল, তখন পুলিশের রোলটা টু কন্ট্রোল, যে পুলিশকে নিয়ন্ত্রণ করা, যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা অনেকটা স্বাভাবিকভাবে সেটা কমে গেল। তো সেখানে যেটা আমি যখন এতে কাজ করেছি, তখন তো রোলটা খুব সিগনিফিক্যান্টলি ভাবে পরিবর্তন হয়নি, কারণ এক দশকে সেটা এমন কিছু বোঝা যেত না, এবং পুলিশ সেটা কখনো মানে মহাশাসক একটা কথা বলছে, সে কথা আমরা শুনবো না বা মানবো না, কখনোই এটা বুঝতো না, সেটা বলতো না। কিন্তু একটা অন্তর্লীন একটা স্রোত ছিল যে যে সিঙ্গেল কমান্ড, মানে পুলিশের যে হেড, ডিস্ট্রিক্ট হেড, তিনি তাদের কর্তা, এবং সাব ডিভিশনাল হেড তিনি তাদের কর্তা। সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা তার অধীনস্থ সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট তারা তাদের কর্তা নন। কিন্তু যেহেতু সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ইজ মোর পিপুল সেন্ট্রিক, পিপুল ওরিয়েন্টেড, বিকজ বিভিন্নভাবে অনেক রকমের লোক তার কাছে আসে। সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট হয় সেখানে অ্যাপেলেট অথরিটি, তিনি অ্যাপিল শুনছেন, ল লেভেল কোনো কোর্টে, ল্যান্ডের কোর্টে বা কোর্টে কোথাও হয়েছে, অথবা তিনি স্টার্ট করছেন, তাছাড়া অনেক রকমের লোক আসে। সেই এক্সপোজারটা একদম অন্য ধরনের এক্সপোজার। সেখানে লোক অনেক মানে বিপদগ্রস্ত লোক তো আসছে, কিন্তু বিপদগ্রস্ত লোক ছাড়াও অনেক লোক যাদের সামান্য সমস্যা আছে বা কোনো সমস্যা মানসিকভাবে আন্তরিকভাবে জানা উচিত সেটা জানিয়ে দিচ্ছে। সেটা কিন্তু পুলিশের কাছে পারে না, কারণ পুলিশ মানে একটা, যেহেতু 200 বছরের একটা শাসন ব্যবস্থা ছিল, পুলিশকে তো একটু ভয় করে সমাজ, এবং পুলিশের এই ভয়টা থাকাও প্রয়োজন। এই পুলিশকে নিয়ন্ত্রণটা, অনেকগুলো নিয়ন্ত্রণ এসে গেল পুলিশের উপর। পুলিশের একটা নিয়ন্ত্রণ তো প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকছে, একটা এসপি নিয়ন্ত্রণ থাকছে, একটা
মহকুমা শাসকের বা জেলা শাসকের নিয়ন্ত্রণ থাকছে। আর একটা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে রাজনৈতিক নেতা। যখন লেফটিস্ট গভর্নমেন্ট যখন এলো পশ্চিমবাংলায় 1977-এ, এবং অন্যান্য গভর্নমেন্ট অন্যান্য স্টেটেও হয়েছে, কিন্তু তখন পুলিশকে তারা পুরোপুরি নিয়ন্ত্রণের এতে নিয়ে এলো পুলিশকে। যে সেটা কংগ্রেস আমলে ছিল, কিন্তু কংগ্রেস আমলে সেটা অবিন্যস্ত ছিল। কিন্তু যেহেতু যখন মার্ক্সবাদী পার্টিরা এলো, তারা যেহেতু প্রচণ্ড ইন্টেন্সিভ ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ, তাদের গ্রোথটা, তাদের মানে প্রেজেন্সটা খুব ফেল্ট, দেয়ার প্রেজেন্স এভরিওয়্যার। সে এডুকেশন সেট আপে হোক, সে পুলিশ সেট আপে হোক, সে ট্রেড ইউনিয়ন সেট আপে হোক, খুব ফেল্ট দেয়ার প্রেজেন্স এভরিওয়্যার। পুলিশ গ্র্যাজুয়ালি দেখলো যে পুলিশ, এটা টাইম লেগেছে, কিন্তু প্রথমে পুলিশ কিন্তু এগুলো মানতো না। তো কোথাকার কে এসে ব্যাগ ঘাড়ে করে এসে আমাকে কি কি বলবে আর আমি তাই শুনবো, এটা পুলিশ প্রথমে প্রথমে পুলিশ 2-4 বছর তো করেই নি, 5 বছর 7 বছর করেই নি। কিন্তু আলটিমেটলি পুলিশ দেখলো যে আমার নিরাপত্তা, আমার বদলি, আমার হয়তো আমার ছেলে ক্লাস 10-এ পড়ছে, আমাকে কিছু করলে পরে আমাকে বদলি করে দেবে। তো সেইটা, সেইগুলো যখন আস্তে আস্তে এসে এসে গেল, তখন কিন্তু পুলিশ দেখলো এই তো সোজা পথ। আমি যে লোকাল স্থানীয় যে নেতা আছে তার কথা যদি শুনে চলি, তাহলে আমার তো কিছু হবে না। তো আস্তে আস্তে ওইটা আস্তে আস্তে চেঞ্জ হলো। কিন্তু চেঞ্জ হলেও পুলিশ কিন্তু তখনও, পশ্চিমবাংলার প্রেক্ষিতে বলছি, অন্যান্য রাজ্যেও হয়েছে, যেমন 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 ধরো উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে যখন মায়াবতী ছিল, তখন শিডিউল কাস্টরা যা বলবে সেটাই রাইট। তো তার জন্যে হয়তো রাইটই, শিডিউল কাস্টে অনেক অত্যাচারিত, বর্ণ বৈষম্য বা জাতি বৈষম্য, কাস্ট বৈষম্য, অনেক অত্যাচারিত, নিপীড়িত। কিন্তু সেখানে মানে যে কেউ কিছু বলে দেবে সেইটাই রাইট, তার বাইরে কোনো এনকোয়ারিও হবে না। তখন সেটা এক ধরনের হয়েছে। তারপরে যখন আবার এসপি সমাজবাদী পার্টি এলো, তখন সেটা হাইলি মুসলিম অ্যান্ড শিডিউল কাস্ট সম্পৃক্ত। ল অ্যান্ড অর্ডার খুবই খারাপ হয়ে গেল, তাদের বিরুদ্ধে কিছুই করা হয় না, এ হয় না। আবার এখন হিন্দুত্ববাদী এসছে, বরং অনেকটা একটু নিরপেক্ষ মনে হয় উত্তরপ্রদেশে। কিন্তু পশ্চিমবাংলায় যে তৃণমূল যে এসছে, এটা সিপিএমেরই অনুকরণ করেছে, কিন্তু সিপিএমের অনুকরণের পরে অনেক অনেক বিকৃত রূপ আর কি। সিপিএমের যেটা করেছে তারও বিকৃত রূপ। এই যে এমনকি কেউ কোনো কোনো জেলা নেতা এসপিকে বাড়িতে ডেকে পাঠায়, ডিএমকে বাড়িতে ডেকে পাঠায়, এসবও হয়। তো এখন হচ্ছে যে যদি কোনো খুব আপেক্ষিক রিলেটিভ ব্যাপার নেয়, কিন্তু নেয় কতগুলো তো ভ্যালুস আছে, সিস্টেম কোথায়। আমি যদি দেখি একজন গরিব মানুষকে তার জমিটা নিয়ে নেওয়া হচ্ছে, তার একটা গাছার চাদরটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, বা কোনো একটা যেটা সিপিএমের আমল থেকে কি এসে গেল, যে ওরা দেখলো, ওরা প্রথমে ন্যায় অন্যায় ব্যাপারটা এক ধরনের ছিল। যেহেতু আমি যখন চাকরি করেছি, সিপিএমের মধ্যে ন্যায় অন্যায়টা ছিল বলে আমরা কিছু এক্সট্রা লিগ্যাল কাজ করতে পারতাম। কিন্তু যখন ন্যায় অন্যায় বোধটা ওদের মধ্যে ধীরে ধীরে চলে গেল, তখন ওরা দেখলো ভোটের রাজনীতি। একটা একটা হয়তো 4 জন ভোটার আছে এক বাড়িতে, এক বাড়িতে 20 জন ভোটার আছে। এবার 20 জন ভোটার একটা অন্যায় করে 4 জনের ন্যায় একটা জিনিসটাকে তাকে আক্রমণ করছে, ওরা কিন্তু তখন সেটাকে ওই 20 জন ভোটার যেদিকে সেই দিকে যেতে লাগলো। তো কোনো ন্যায় অন্যায় কোনো ব্যাপার না, আমার ভোটটা কোত্থেকে আসবে, ভোটটা আমি কোনটা থেকে পাবো, সেটাই হচ্ছে তখন তখন মুখ্য হয়ে গেল, গৌণ হয়ে গেল ন্যায় অন্যায়। তাছাড়া পুলিশকেও, পুলিশ প্রথমে তার কাছে অভিযোগ গেলে প্রথমে পুলিশ বলবে, পুলিশ আগে দেখবে অভিযোগটা কীরকম। তো প্রথমে কিছু খাতায় খুলবে না, তারপরে দেখলো একটা ফোন এলো বিরোধী পক্ষের বা সরকারি পক্ষের, সরকারি পক্ষের ফোন এলে নড়ে চড়ে বসবে, বিরোধী পক্ষের ফোন এলে তো দেখছি দেখবো। তারপরে এরকম করে ব্যাপারটা চলতে লাগলো। এইবার এইবার আস্তে আস্তে কি হলো, যে যা সরকার পক্ষ বলবে আমি সেটুকুই শুনবো, বাকিদের কথাটা কিছুই শুনবো না। এই জিনিসটা দাঁড়িয়ে গেল, এবং সেটা এখন সেটা খুব বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে। মাঝে মাঝে শোনা যায় কেউ হয়তো বিক্ষোভ করলো, কেউ হয়তো জানালো, তাকে হয়তো নোংরাভাবে কুৎসিতভাবে গালাগাল দেওয়া হলো, পুলিশকে করে দেওয়া হলো। এবার জনতার যে ব্যাপারটা, পুলিশ যে তার কনসাইন্স নিয়ে কাজ করবে, পুলিশের কাছে লোকে যায় কি, তার একটা জায়গা দখল করে নিয়েছে, বা তার মেয়েকে স্কুল থেকে আসার পথে টন্ট করছে, এগুলো তো পুলিশের কাছে যায় লোকে। বা আরো ধরো মনে করো তার টাকা কেটে নিয়েছে, বা টাকা নিয়ে টাকাটা দিচ্ছে না, লোকে তো জানে না, লোকে পুলিশের কাছে যায়, টাকা নিয়ে দিচ্ছে না, গ্রামের লোক টাকা নিয়ে, একটা টাকা নিয়ে তাকে দিচ্ছে না, আর টাকা কেড়ে নিয়ে জোরপূর্বক টাকা কেড়ে নিয়েছে।
তো পুলিশ এগুলো এগুলো তো অনেকগুলো সলভ করে দিত, ডেকে ভয় দেখিয়ে সব। বা মেয়ে ধরো বিয়ে হয়েছে তারপরে নিয়ে নিয়ে যাচ্ছে না, বা অন্তঃসত্ত্বা করে দিয়ে তার বিয়ে করছে না, এগুলো পুলিশে প্রথম অনেকগুলো কথা শুনে এগুলো করে দিত। এখন কিন্তু পুলিশ এগুলো সাহস করে না। পুলিশ দেখে দেখে যে আমি কেন বাবা এ করবো। তারপরে হিউম্যান রাইটসেরও প্রচুর হিউম্যান রাইটস এসছে। হিউম্যান রাইটসের এত প্রভিশন এসছে যে পুলিশ কাউকে একঘা মারতে পারে না। একঘা মারতে গেলে এখন মোবাইলে ছবি তুলে তোমার পাঠিয়ে দেবে। এটা হয়তো আমাদের 40 বছর আগে ছিল না বলে পুলিশও তাকে ধমকাতে পারতো, আমরাও ধমকাতে পারতাম। কিন্তু আগে যেটা ছিল, তখন আস্তে আস্তে পুলিশের যে রোল, তাতে কেউ কেউ যে আমি ন্যায় অন্যায় কাজ করবো, বা আমি অনেস্ট, যেটুকু তার তার শিক্ষা দীক্ষা, পারিবারিক শিক্ষা, তার স্কুলের শিক্ষা, তার লেখাপড়া দিয়ে তার যে ধীরে 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 সেটা একটা মানুষ হয়েছে, তার তো কিছু তো মূল্যবোধ আছে। সেই মূল্যবোধে যে কাজ করতো, সেইটা কিন্তু এখন আর সেটা পারে না। সেই মূল্যবোধটা এখন আর সেটা পারে, এখন একবারই পারে না। সিপিএম 70% কেড়ে নিয়েছিল, এখন একবারই পারে না। সুতরাং জনগণকে সার্ভিস দেওয়াটা খুব রেয়ার। কোথাও দেখা যাবে যে পার্টির কোনো ক্ষতি হচ্ছে না, বা পার্টি কোনো রাগ করবে না, এরকম এরকম যদি এরিয়া থাকে তাহলে হয়তো পুলিশ করবে, তাছাড়া হয়তো করতে যাবে না। এখন এরকম দাঁড়িয়েছে, কিন্তু এটা এটা ক্রমান্বয়ে আস্তে 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 হচ্ছে। তারপরে ধরো আরো যে জিনিসগুলো ছিল, লোকে তো বোঝে না। যেমন ধরো 70s যখন আমরা চাকরিতে ঢুকিনি, ধরো খুব খরা হয়েছিল। 60s গোটা ইন্ডিয়া জুড়ে খরা হয়েছিল। তারপর লেভি, কংগ্রেস গভর্নমেন্ট যখন চলে গেল, লেভি, জোর করে লেভি, এবং জোর করে লেভি আদায়। তো যারা যোদ্ধা, ঠিক আছে, জোর করে লেভি আদায়। আমার অভিজ্ঞতা আছে, আমার গ্রামের একজন মুসলমান, আমি লিখেওছি আর কি। সে ধরো গিয়েছে, তার মানে ওই ধান প্রসেস করে চাল হওয়ার একটা, তখন তো আর মিলে হতো না, তখন লোকালই হতো আর কি। লোকাল মেশিনে ধান করে গরম করে সেদ্ধ করে শুকিয়ে রোদে শুকিয়ে করে, এবং ওইটা নিয়ে যেত। এটা লোকের জন্য খাটতেও আবার, মনে করো 40 কেজি ধান দিয়ে 23 কেজি দেবে, এটা আবার 2 কেজি যত চাল আর ধানের ভুসিটা গরুকে খাওয়ানোর জন্য সেটা পেত। এবার ধরো সে বিকেলবেলা আসছে, তাকে ধরে, সে তো সারাদিন খাইনি, গরু গাড়ি করে আসছে, তাকে ধরে ধরে পুলিশ ওকে ওই খাদ্য যে লেভি আইনে ওকে ওকে ভরে দিল, ওকে জেলে ভরে দিল, ওকে পুলিশকে করে দিল, গরুগুলোকে কোথাও দিয়ে দিল, মানে তার জীবনটা শেষ করে দিল। তা এগুলো কংগ্রেস আমলে ছিল। সেখানে সেখানে আমার কি ছিল, কংগ্রেস জানে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ নট প্রো পিপুল। সিপিএম এটা নিয়ে এসেছিল, অ্যাডমিনিস্ট্রেশন টু দি প্রো পিপুল। ব্যাপারটা জানা, ব্যাপারটা বোঝা, সেটা সিপিএম নিয়ে এসেছিল। কিন্তু ওরা পরবর্তীকালে তো দেখলো না, এটা তো আসল পথ না, আমার রোজগারের পথ, আমার টিকে থাকার পথ, টিকে থাকবো কি করে করবো। সেখানে কিন্তু ওই খারাপ জিনিসটাকেই আমি অবলম্বন করবো, ভালো জিনিসটা কেন অবলম্বন করবো? মানুষকে কাজ যদি কেউ করবো মনে করে, তার এরিয়া আছে কিন্তু খুব সংকুচিত এরিয়া, মানুষের জন্য কাজ করে। মাঝে মাঝে কি করে যে ফুটবল জনসংযোগ অমুক তমুক শুনি, ফুটবল খেলে লোকের করবে, যেখানে ল অর্ডার সমস্যা খুব বেশি, যেখানে ড্রাগ প্রবলেম বেশি, সেখানে ফুটবল খেলাবে, এইসব শুনি বিভিন্ন জায়গা থেকে। তো সেটা হয় সাময়িকভাবে, কোথাও কোথাও ভালো হয়। যেমন ধরো ওর মুশকিলও আছে, একজন এসপি দেখলাম, সে বলেছে পুলিশের, লোয়ার পুলিশ থেকে বলেছে ট্রাইবাল এলাকায় তাদেরকে ক্লাস নিতে বলেছে। একবারে করে সব লোক লেগে গেল, পুলিশ এবার ক্লাস নেবে, পুলিশ কি মূর্খ, মানে হয়তো সেই এসপি হয়তো ভালোবেসে বলেছে, হয়তো সন্ধ্যার সময় কিছু ক্লাস হয়তো নেবে। তারা কি একজন সাব ইন্সপেক্টর কি একটা ক্লাস 1-2 ছেলে পড়াতে পারবে না? তার কি ট্রেনিং নেই? যে যেটুকু তার লেখাপড়া নেই? হয়তো তারা তো এডুকেশন ইম্পার্ট করার ওয়েস্টার্ন ট্রেনিং বা বিএড বা প্রাইমারি বিএড ট্রেনিং নেই, ওই করে সব টেকে গেল। সমাজে অনেক সময় বোঝে না যে এই ব্যাপারটা কি হচ্ছে, তাদেরও জ্ঞান নেই যে যেখানে হয়তো বলেছে সেইখানে হয়তো সেখানে হয়তো লোকালয় বা স্কুলের অ্যাক্সেসিবিলিটি বা এ অনেক দূরে, বা শিক্ষিত সমাজ দূরে, সেখানে যদি পুলিশ করেই থাকে, ক্ষতিটা কি? হোমগার্ড যদি পড়েই থাকে, হোমগার্ড যদি 10 ক্লাস হোমগার্ড হয়, সে কি 1-2 ছেলেকে পড়াতে পারবে না? তো অ আ লেখা শেখাতে পারবে না? স্কুলে শিখে আসছে, তার আলাদা করে কেন পারবে না? এই এই হচ্ছে নানা রকম সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া আছে। তার মধ্যে কেউ যদি মনে করে আমি কাজ করব, তা কিছু কিছু এরিয়া আছে এখনো সেটা সংকুচিত হয়ে যায়নি, করতে পারে। তো ধরো এই যে লোকাল পিপল যে ব্যাপারটা,
এই লোকাল পিপল তো তোমার শহরেও রয়েছে, মফস্বল টাউনেও রয়েছে, গ্রামেও রয়েছে। হুম আমাদের যেমন একটা নর্মাল পারসেপশন যে হয়তো শহরের লোকেরা একটু ভালো আছে, হুম। এরকম কি কিছু মানে ট্রেন্ড তুমি দেখেছো? হবেই। শহরের ভালো আছে মানে শহরে যে অ্যাক্সেসিবিলিটিটা আছে। শহরে ধরো আগে ধরো স্থানীয় পেপার অনেকগুলো সংবাদপত্র ছিল। শহরে কিছু একটা হলে পরে তো গ্রুপ আছে। আগে তো তোমার মোবাইল ছিল না। তখন তো মনে করো একটা বিরোধী পক্ষের লোককে ধরে পেটানো হচ্ছে, এ হচ্ছে, জানতে পারতো না বলে না হয়নি। তখন খবর টবর হলো বলে না কিছু হয়নি। এবার প্রমাণ কিছু নেই। আর যে বলবে তাকে ভয় দেখাবে। সুতরাং শহরের লোকের তো, কিন্তু শহরে সেটা সম্ভব ছিল না। শহরে জনসংখ্যা বেশি। শহরে বিরোধী পক্ষ মোটামুটি সমান সমান থাকে। শহরে বরাবরই সম্ভব ছিল না। তা শহরের লোকরা বেনিফিটটা শহরে সবসময় এগিয়ে থাকে। শহরে তো যে কোনো শহরে তুমি দেখবে যে এই যে আমরা, যে আমাদের একজন বলেছিল যে নন কন্টেম্পোরারিজ অফ কন্টেম্পোরানিয়াসনেস, মানে সেম ভোট, একটা দিল্লি লোকেরও যে ভোট, একটা রানাঘাট থেকে হাঁসখালির একটা গ্রামের চিত্রশালীরও একই লোকের ভোট। কিন্তু ও ওর জন্য যে পার ক্যাপিটা ইনভেস্টমেন্ট গভর্নমেন্টের, একটা দিল্লি লোকের পার ক্যাপিটা ইনভেস্টমেন্ট তার জন্য অনেক বেশি। একটা মেট্রো, এমনি একটা ওয়ার্ল্ড ক্লাস মেট্রো করে দিয়েছে দিল্লিতে, তা পার ক্যাপিটা ইনভেস্টমেন্ট ধরো, ইভিন 2 কোটি লোক দিল্লিতে থাকে, তা পার ক্যাপিটা ইনভেস্টমেন্ট একটা লোকের জন্য হয়তো এয়ারপোর্ট, মেট্রো, অমুক তমুক, সেই ইনভেস্টমেন্টই তো অনেক আলাদা। ল অ্যান্ড অর্ডার, প্রত্যেক মেশিন আলাদা, এডুকেশন, ইনভেস্টমেন্ট প্রচুর একটা রুরাল অঞ্চলের থেকে। ইনভেস্টমেন্ট অনেক বেশি। সেজন্য গভর্নমেন্ট যে অনেক, এখন প্রত্যেক গভর্নমেন্ট কি করেছে, এই যে ডোল সিস্টেম করেছে, যেটাতে ইকোনমিক সংকুচিত হয়ে যায়। কিন্তু ডোলটা কেন দেবে না? তুমি একটা দিল্লির লোকের জন্য তুমি 2 লাখ খরচা করছো, আর ওর জন্য তুমি খরচা করছো 2,000। তাহলে ওকে যদি ডোল তুমি আরো মানে 20,000 টাকা দাও বছরে, তো অসুবিধা কি আছে? তো এইটা এখন এই ইকোনমিক্সটা চলছে। প্রত্যেক স্টেটই তোমার এইগুলো করেছে। পশ্চিমবাংলায় তো প্রচুর, পশ্চিমবাংলায় প্রচুর, মানে একটা লোক জন্ম নেওয়া থেকে মৃত্যু পর্যন্ত তার কিছু না কিছু ডোল সে পাবে। তো সেই কিছুটা কিছুটা অর্থনীতিভাবে অর্থনীতি কিছুটা ইন্ডিয়াতে টিল্ট হয়েছে, এবং তাতে দরিদ্রতাটা কমেছে বুঝলে। দরিদ্রতাটা ইন্ডিয়ার কমেছে 20 বছরে, তো 15 বছর খুবই কমেছে। এই মোদী সরকার আমলে তো পার্সনস বিরোধী পভার্টি লাইন অনেক কমেছে। সেটা বোথ অ্যাক্লেম বাই ওয়ার্ল্ড বডিজ। তো সেটা একটা দিক। আর তুমি বলেছো যে ফেসিলিটিস ও ল অ্যান্ড অর্ডার, মুখ্য ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে। এখন কিছু লোক তো যে কোনো জায়গায় হাউস বিল্ডিং গ্র্যান্ট পাচ্ছে ছোট হাটস করার জন্য। তারপরে ধরো ধরো লক্ষ্মীর ভাণ্ডার যেমন পশ্চিমবাংলায়, লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য মেয়েদের গ্র্যান্ট একটা 18 বছর পর্যন্ত পড়লে পরে গ্র্যান্ট পাবে 25,000 টাকা প্লাস। বলছে তোমার সাইকেল, বই, জুতো, জামা, বই, এগুলো ফ্রি। এগুলো সব গভর্নমেন্ট দিচ্ছে এখন, সাবসিডি দিচ্ছে। আগে তামিলনাড়ু দিয়ে শুরু করেছিল, রাজস্থান শুরু করেছিল, এখন সাবসিডি দেয় এগুলো। অ্যাকচুয়ালি পড়াশোনা 10 12 পর্যন্ত পড়াশোনা সমস্ত স্টেটই ফ্রি। তবে আবার গভর্নমেন্টের না পড়াটাও ট্রেন্ড এসে গেছে। সবাই ইংরেজি মিডিয়ামে পড়বে। এখন ব্যাঙের ছাতার মতো ইংরেজি মিডিয়াম খুলে গেছে সমস্ত গ্রামে গঞ্জে, সব জায়গায়। গভর্নমেন্ট স্কুলগুলো যায় না। সেটা আনাদার ট্রেন্ড, সেটা আনাদার ট্রেন্ড, বিভিন্ন রাজ্যে আনাদার ট্রেন্ড, সেটাও একটা মুশকিল। তো সমাজ এই বিবর্তন চলে। অ্যাবসলিউটলি শহরের লোক ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সব কিছুতেই বেনিফিটটা বেশি পায়। শহরের একটা, যে শহরে যে জনতা আছে তারা তারা ইন্টারাকশনস একটা হয়, বা একটু ক্লাস যখন থাকে বলে তাদের মধ্যে ওইরকম ছোট ছোট ব্যাপারে হিংসা হয়, ওগুলো বাধ্য হয়ে কমাতে বাধ্য হয়, সেসব আছে আর কি। তো তার মানে কি এই যে ধরো শহরের লোকজনের যে ভালো থাকা, একটা তো ধরো হুম, সোসাইটাল ব্যাপার আছে যে বিরোধী পক্ষ এক্সিস্ট বেশি করে, নিউজ পেপার রয়েছে, বা মানে হয়তো পুলিশের বেশি সংখ্যক লোক পুলিশের ওখানেই রয়েছে, বা ল অ্যান্ড অর্ডার রয়েছে। হুম। এইটা একটা কারণ ছাড়াও শহরের ওভারঅল লোকের এডুকেশন বেশি, ফলে অ্যাওয়ারনেস বেশি। এডুকেশন বেশি, এমপ্লয়মেন্ট আছে। এডুকেশন বেশি শহরে। শহরে তো একটা অংশ সরকারি লোক যারা কাজ করে, এদের একটা সংখ্যা আছে 15-20%। শহরে বিজনেসম্যান আছে, বিজনেসম্যানরা তারা ধরো যে গ্রামাঞ্চলে যে খাবারটা যাচ্ছে, সেই বিজনেসম্যানরা আছে। তারপরে সরকারি পরিষেবাগুলো
ওই শহর থেকেই গ্রামাঞ্চলে যাচ্ছে, তার ট্রান্সপোর্ট সিস্টেম ওখান থেকেই শুরু হচ্ছে, ট্রান্সপোর্ট সিস্টেমগুলো আছে। তো শহরে সেই বেনিফিটগুলো তো আছেই। না, একটা নতুন ট্রেন্ড যেটা হচ্ছে, এ সমস্ত সারা ওয়ার্ল্ডে যখনই উন্নতি হবে তখনই আরবানাইজেশনটা গ্রোথটা বাড়বে। যেমন ইন্ডিয়াতে ধরো 25% লোক আরবানে ছিল, কিন্তু এখন যদি ফিগার নাও সেটা 35%, 40% হয়ে যাবে। মানে আরবানাইজেশন হচ্ছে, হয়তো ভোটারটা ওখানেই আছে, কিন্তু পিপুল আর ফ্লগিং টু নিয়ার বাই সাব ডিভিশন অর ডিস্ট্রিক্ট টাউন অর নিয়ার বাই সাব ডিভিশন টাউন। সেখানে এডুকেশন সিস্টেমটা, এডুকেশন ফেসিলিটি বেশি, ট্রান্সপোর্ট বেশি, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বেশি। ন্যাচারালি লোকজন এখন গ্রাম থেকে এসে ফ্লগ করছে তোমার। আগে যেমন মফস্বল টাউন, মফস্বল গঞ্জ, টাউন বলবো না, মফস্বল গ্রাম ধরো খুব এনলাইটেড গ্রাম ছিল, সেখানে গ্রামে হাই স্কুল ছিল, লাইব্রেরি ছিল, পোস্ট অফিস ছিল, থিয়েটার হতো, হতো। এখন সেটা কিন্তু তারা কিন্তু কমে গেছে। এখন ওরা দে আর অল কনসেন্ট্রেটেড, দোজ পিপুল, গ্রামের পিপুলকে কনসেন্ট্রেট করে যাচ্ছে তোমার এখানে। এবং আর একটা ট্রেন্ড দেখলাম যে গ্রামের হাই স্কুলগুলোয় ধরো 40-50% গ্রাম বা যে কোনো শহরেও 40-50% লোকাল পিপুল চাকরি করতে পারে। কিন্তু এখন যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা টরীক্ষা এগুলো দিয়ে যেটা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে লোক আসছে সে জাস্ট একজন এমপ্লয়ি অফ দি স্কুল, সে কিন্তু স্কুলটাকে মানে লোকাল লোকের যে ভালোবাসা সেটা কিন্তু নেই। লোকাল লোক হয়তো তার একটা ইট খুলে নিলে বা তার একটা বাগানের ফুল চুরি করলে লোকাল লোকের যে আঘাত পেত, সেইটা হওয়ার কোনো লোক নেই। সে 4টের মধ্যে স্কুল থেকে সবাই হাওয়া, মানে 11টায় এসে 3:30 4টের মধ্যে যে মফস্বল আবার যেখানে 3টের মধ্যে বাস হলো 3টের মধ্যে বাস এসব চেপে পালালো। তো এখনো তো সেটাও ট্রেন্ড হয়ে গেছে। শুধু সমাজ অনেক রকম ভাবে পরিবর্তন হয়ে গেছে। তবে ধরো এই যে লেটস কল ইট ডিসপ্যারিটি, লেটস কল ইট লেভেল প্লেইং ফিল্ডটা প্রপার নয়, এই কারণটা কি? ইন্ডিয়া সম্বন্ধে কথা বলতে গেলে লোকে বলে প্রচুর লোকজন, প্রচুর করাপশন, এই কথাগুলো চলে আসে। বাট আমি যা বুঝতে চেষ্টা করছি, এগুলো কি মানে একটা ল্যাক অফ লিডারশিপও রয়েছে, ল্যাক অফ ট্রান্সপারেন্সি অফ দ্য সিস্টেম সেটাও রয়েছে, মানে আর কি কি রিজন তোমার মনে হয়েছে, নাকি শুধুই না, হচ্ছে? এটা তো, এই সিস্টেমটা তো খুব কঠিন। যেমন ধরো ইনকাম ট্যাক্সে সম্প্রতি আমার মেয়ের একটা প্রবলেম হয়েছে। তো সেখানে বলছে যে মাত্র 1,25,000 টাকা, 1,29,000 টাকা। তা বলছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলছে যে 10,000 টাকা ওকে দরখাস্ত করার জন্য দিতে হবে, একটু জটিল প্রবলেমটা। আর ঘুষ নেবে 25-30 হাজার টাকা খরচা করতে হবে। তাহলে এটা বলছে, এখন সেগুলো মেনেই নেয়, লোকে মেনে নেয়, ঝামেলার কি দরকার। এবং আমাকে দিল্লিতে, এখানে আমি এই মেয়ের বাড়ি কেনার সময় দিল্লিতে বললো যে এখানে দিল্লিতে কোনো সময় নেই, দে আর রেডি টু পে। যে একটা এখানে যে প্লটটা কেনা, যে ফ্ল্যাটটা কেনা হলো, এগুলো অরিজিনালি মানে রিফিউজি অ্যালটমেন্ট প্লট, যেমন তোমাদের নাসরা কলোনি রানাঘাটে আছে এরকম। তো সেই পারমিশন লাগবে ওই বডি থেকে একটা। তা পারমিশনের জন্য বলছে 90,000 টাকা লাগবে, 1,90,000, 1,20,000 লাগবে। আমি যদি করি, তাই বললাম আমি যাব। তো শেষকালে আমাকে এরা ভয় দেখালো, তুমি গেলে হবেই না, তোমাকে বলতেও পারবে না, তুমি করেও দেবে না। তো এত ভয় দেখালো, আলটিমেটলি উকিল দেখলো তাড়াতাড়ি হয়ে গেল। আমার তো মনে হয় উকিল কাছে কোনো পয়সা নেয়নি, আমার নামটা আইএস পাইএস বলেছে, হয়তো এমনিই করে দিয়েছে। এবং সম্প্রতি আর একটা, ওই একটা ফ্ল্যাট কেনা হয়নি বলে স্ট্যাম্প ডিউটি ফেরতের দরখাস্ত করা হয়েছে। আমাকে 1.5 মাস আগে বলেছে হয়ে গেছে, 1 মাস আগে, কিন্তু এখনো টাকাটা আসেনি। এখন তো আমাকে হয়তো যেতে হবে। এখন ভয় লাগছে, কি ও কি টাকা পয়সা চাইছে না কি। তত আমার সিনিয়র পজিশন বলেছি ওদের, তারপর তো ফোন দিলে ফোন তোলেও না। তো এখন এটা তো ঠিক জানা যাচ্ছে না। তবে এই সিস্টেমের মধ্যে দুটো আছে, মানে পাবলিক দেখে, পাবলিক সবসময় অন্যায় করে দিচ্ছে তার কিন্তু একটা 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 তো আছে পাবলিকের অন্যায়, সেই ঘুষ দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা একটা ব্যাপার। আর একটা যে পিপল ঝামেলায় যেতে চায় না, তার সময় নাই, তার কাছে সময় নেই। তার সময় নেই যে চাচ্ছে যে 20,000 টাকা চাচ্ছে, দিয়ে দিয়ে আমার ঝামেলা মিটে যাবে। এটার কোনো সময় নেই তার কাছে। তো এইটা একটা ব্যাপার আছে। এই যে একটা টাইম তো দিতেই হবে, কিন্তু তা তো সত্ত্বেও যে পিপুল অলসো রেসপন্সিবল ফর সাম কাইন্ড অফ করাপশন। যেমন ধরো এখানে মানে আরবান এলাকায় কারণ গাড়ি, গাড়ি এত গাড়ি, এবং গাড়ির পার্কিং, পার্কিং নিয়ে প্রচুর পার্কিং। এবং এখানে গভর্নমেন্টের গাড়ি পার্কিং হয়ে গাড়ির বেতে বেতে গাড়ি উঠছে পড়ছে রাস্তায় গাড়ি।
কিন্তু এরা কি পারবে গাড়ি পরিষ্কার করতে? গভর্নমেন্ট করবে না। করলে পরে ভোট নষ্ট হয়ে যাবে। কোনো গভর্নমেন্ট করবে না। এটা ডাটি হয়ে থাকছে, তো রাস্তায় গাড়ি পার্কিং করছে। এখানে যত এনক্রোচ করেছে তারপর রাস্তায় গাড়ি পার্কিং করছে। তো রাত্রেবেলা কোনো হাঁটতে গেলে এমন করে হাঁটতে হচ্ছে যা গাড়ি গেলে ভয় লাগে যে বোধহয় এই চাপা দিতে। তো এরকম ধরনের যে জনসংখ্যা যেখানে প্রবল, সেখানে নানা রকমের সমস্যা আছে। জনসংখ্যা নেই সেখানে এক ধরনের সমস্যা, মেরে দিয়ে চলে গেল। আর জনসংখ্যা আছে যেখানে সেখানেও এই ধরনের সমস্যা। তো এবারে ধরো তুমি আরেকটু পরের দিকে তুমি কাজ করেছো হচ্ছে যেখানে ফস্টার কেয়ার, ডিসেবিলিটি, অটিজম, এস্ট্রেঞ্জ চিলড্রেন, এই যে জায়গাটা, ঠিক আছে। আমি এই কথাটা এই কারণে জিজ্ঞেস করছি, অনেক রকম মানে ওয়েব সিরিজে দেখা যায় যে যথেষ্ট রকম বাজে কারবার হচ্ছে, এবং আই এম শিওর কিছু কেসে তোমার খুব ভালো এক্সপিরিয়েন্সও আছে যারা ওইখানে কাজ করছে। এই জায়গাটা নিয়ে একটু বলো যে হাউ দিস অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ক। ব্রডলি দুটো ভাগ আছে। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট একটা হচ্ছে, সেটা সেটা থ্রু দি ওয়ার্ল্ডই হয়েছে আর কি। যারা সংবিধানে একটা ধারা আছে, ইউনাইটেড নেশনস চার্টার, সেগুলো মানতে হবে। সেইখানে মানতে গেলে তোমাকে তোমাকে সেই ধরনের চাইল্ড ফ্রেন্ডলি অ্যাক্ট হয়েছে। এই চাইল্ড ফ্রেন্ডলি অ্যাক্টের দুটো দুটো গ্রুপ আছে, একটা চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড চাইল্ড ইন কনফ্লিক্ট। চাইল্ড ইন নিড অফ কেয়ার, চাইল্ড যে যে কেয়ার লাগবে যাকে, সেখানে এই এর মধ্যে অনেক ডেস্টিটিউট চিলড্রেন এবং ব্রডলি ভাগ হচ্ছে যে ধরো পরিত্যক্ত চিলড্রেন, অরফ্যান অরফ্যান চিলড্রেন, এবং তারপরে ডিসেবল চিলড্রেন। এবং ডিসেবল চিলড্রেন তো পেরেন্টসের, কিন্তু পেরেন্টস তাকে দেখতে পারে না, তার ক্ষমতা নেই, তার এবিলিটি নেই। তো সে তোকে দিয়ে ডিজার্ট করতে পারলে বেঁচে যায় আর কি, এরকম আর কি। তো আর চাইল্ড ইন কনফ্লিক্ট, যারা যারা শিশু অপরাধী চাইল্ড ইন কনফ্লিক্ট, তাদের জন্য একটা দুটো ভাগ আছে ব্রডলি। এবার চাইল্ড ইন নিড কেয়ার, তাদের জন্য হোম আছে, সরকারি হোম আছে, এনজিও হোম আছে। কেয়ার কেবল নেবে তাদের হোমের মধ্যে, অনেক জায়গায় গভর্নমেন্ট হোমে স্কুলও আছে, টুয়েলভ পর্যন্ত স্কুলও আছে গভর্নমেন্ট হোমে। গভর্নমেন্ট অনেক হোম আছে যেখানে ক্লাস ব্যবস্থা থাকে। তারপরে ধরো এবার চাইল্ড মানে অ্যাডপশনে যারা যাবে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বিচার করবে কে অ্যাডপশনে যেতে পারে, অ্যাডপশনে যাবে। তো হোম থেকে অ্যাডপশনে দেওয়া হবে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি করবে এবং সেখানে অ্যাডপশনে যাবে। অ্যাডপশনেরও একটা বিরাট এরিয়া, যে অ্যাডপশনের বিরাট এরিয়া। এখন ফরেন অ্যাডপশন বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট, ফরেন অ্যাডপশন একদমই টোটালি বন্ধ। তো আমি জানি না মাদার টেরেসা করতো, তো বাইরে থেকে মনে হয় খুব বড় ব্যাপার, ভিতরে কিন্তু অতটা না। যাই হোক, কিন্তু করাপশন যেটা বলে, সেটা সেটা যেমন সব জায়গাতে আছে, তো এখানে থাকবে না কেন? সব জায়গাতেই আছে, এখানেও থাকবে, থাকবে না কেন? কিন্তু যেটা বাইরে প্রজেক্ট করা হয় যে খবরের জন্য, সেটা একটু বাড়াবাড়ি করে করা হয়। এখন গার্জেনরা একটা শিশু নিয়ে শত ব্যস্ত, সেখানে যে 50টা বাচ্চা দেখতে হয়, 60টা বাচ্চা দেখতে হয়, তো বিভিন্ন এজ গ্রুপে 60টা বাচ্চা দেখতে হয়, তাহলে সে তো সমস্যায় আছে। এবং কোনো ছেলে হয়তো দুষ্টু ছেলে, যারা একটু বড় টড় হয়েছে, 13-14 বছর হয়েছে, তারা সুযোগ পেলেই টিভি, এখন তো মোবাইল হয়ে গেছে, খবর দিয়ে দেবে যে এখানে আমাদের বাচ্চা খেয়ে দিচ্ছে না, হয়তো রাগ হচ্ছে খেয়ে দিচ্ছে না। তবে খাওয়া দাওয়ার ব্যবস্থাও সেরকম নেই সেখানে, যে কন্টিনিউয়াস মনিটরিং করা, তার তার কি দরকার, তার তার স্নেহ নেই, ভালোবাসা নেই, আদর নেই, কিছু নেই সেখানে। হোমের যে মা, সেই মাই হচ্ছে যে সুপার, যে মহিলা, সেই সুপারকেই মা বলে। আমি এমনও দেখেছি গভর্নমেন্ট হোমে রেখে সে সুপার বাচ্চারা মা বলে, কিন্তু মা, তাকে মা মাই বলে। এমন হোম আছে, আবার এমন হোম আছে যেখানে যে জাস্ট অফিসের কাজের মতো কাজ করে, সেরকম হোম আছে। তো দুরকমই থাকতে পারে। এর মাঝে বিভিন্ন ধরনের স্টেজ আছে, বিভিন্ন ধরনের স্টেজ। সুতরাং একবারে খারাপ এবং একবারে ভালো দুটোর সংখ্যা খুব কম। কিন্তু খারাপ আছে, খারাপ আছে, তার জন্য করাপশন আছে। কিন্তু করাপশন, তার জন্য করাপশনের মধ্যে কিছুটা গভর্নমেন্ট রেসপন্সিবল। গভর্নমেন্ট ঠিক সময়ে ঠিক এতে টাকাটা পৌঁছে দেয় না। টাকাটা পৌঁছে দেয় তাদেরকে হয়তো অনেক পরিমাণে বাইরের লোকের হেল্পের উপর নির্ভর করতে হয়। বাইরের লোকের হেল্প সবসময় থাকে না। সে না থাকলে কি করবে? তখন তো দেখা যায় যে
পেঁপের তরকারি আর মোটা চালের ভাত খাচ্ছে। তো সেখানে ডাল দিতেও পারছে না, কিছু দিতে পারছে না। এখন তো গভর্নমেন্টের অনেক রকম স্কিম আছে, হয়তো মিড ডে মিল, স্কুলটা যদি ভিতরে স্কুল থাকে ওটাকে মিড ডে মিলটা ইনক্লুড করে দিল, এই ধরনের অনেক রকম ব্যবস্থা আছে। তারপরে হোমের বাচ্চা যদি বাইরে বেরোয় আবার নিয়ে পালালে পরে আবার কৈফিয়ত দিতে হবে তাকে। সুতরাং ওদের ওদের স্কুলে, বাইরের স্কুলে যাওয়াটাও মুশকিল আছে। সেটা গেলে পরেও তার জন্য অনেক অনেক বিধিনিষেধ আরোপ করে স্কুলে পাঠাবে কিনা। আইদার ইউ হ্যাভ টু সেট আপ স্কুলস আপ টু 4 ইন ইউর হোম, or you have to ensure that children go there, and children after school over, he or she comes safely to the home. তো সেগুলো সমস্যা আছে অনেক। তো আমরা যেটা বাইরে থেকে দেখি এ খুব সোজা, অথচ সোজা না। যেখানে রাত্রিবাস করছে বাচ্চাগুলো, অন্যের বাচ্চা রাত্রিবাস করছে, তাদের প্রত্যেক অসুস্থ হচ্ছে কিনা, শরীর খারাপ হচ্ছে কিনা দেখা, তার এ করা, বিভিন্ন ধরনের বয়সের এজ গ্রুপের ছেলে আছে, তো তাদেরকে দেখা। হয়তো একটা ছেলে বাংলাদেশের ছেলে হয়তো বাস স্ট্যান্ডে ঘুরছিল, তাকে নিয়ে আসা, সে তার 14 বছরের ছেলে, তাকে হয়তো 14 বছরের ছেলে, তাকে হয়তো রাখা হলো। সে তো যেতে চাইবে, পাঁচিল টপকাতে চাইবে, চাইবে। তো সে তো ওইখানে ওই হোমে তাকে রাখা হয়েছে। এখন হোমে থেকে রাখা হচ্ছে যতদিন বাংলাদেশের গভর্নমেন্টের সঙ্গে না নেওয়া হচ্ছে, টেক আপ করে বাংলাদেশে নিতে চায় না, তো যতদিন নিয়ে আনা হচ্ছে ততদিন ওখানে থাকবে, এবং কী করে পাঁচিল টপকাবে, কী করে করবে, দুষ্টুমি যে শিখে এসছে সেগুলো সে অ্যাপ্লাই করবে। সুতরাং সেইগুলো, সেই ছেলেকে যদি মানে একটু মারে, তাহলে তো বিপদ। মারবে কেন? হিউম্যান রাইটস, হিউম্যান রাইটসে সেখানে তাকে বোঝাতে হবে। তো এই বোঝানোর লোক তো সেভাবে ইনফ্রাস্ট্রাকচার তো অতটা নেই যে প্রত্যেক জায়গায় চাইল্ড কেয়ার সাইকোলজি আছে। চাইল্ড সাইকোলজিস্ট বক্তব্য হোমে আছে, বা রাজ্য পর্যায়ে আছে, কিন্তু রাজ্য পর্যায়ে থাকলে প্রত্যেক হোমে গিয়ে তো করে না কাজ, তারা করে না। বা কোনো এনজিও, আবার অনেক এনজিও আছে যে এই ধরনের সার্ভিসটাই দেয়, যে ওখানে হোমে গিয়ে স্পোর্টস করে এলো, হোমে গিয়ে তাদের কোনো থিয়েটার করে এলো, হোমে গিয়ে নাটক শিখিয়ে এলো। এই ধরনের এনজিও আছে যারা ওদের ওদের কিছু সংস্কারগুলো করবে। সুতরাং অনেক রকম ড্যান্স, ড্যান্স শিখিয়ে এলো, এরকম হোমও আছে। যে এরকম এনজিও আছে যারা, যারা নিজের হোম নেই কিন্তু ওখানে হোমের অ্যাপারেটাসকে অনেকটা হেল্প করবে, এরকমও আছে। তো সেগুলো আছে। তবে যেটা যেটা আছে, যে শোনা যায় যে পরে আস্তে আস্তে পরে বলবো সেগুলো পরের এপিসোডে, যে মেয়েদের, যে মেয়ে হয়তো ব্রথেলে আছে, 18 বছর নিচে, তাকে ব্রথেল থেকে নিয়ে আসবে। 18 বছর নিচে বা 18 বছর উপরে, 18 বছর নিচে শিশু হবে, 18 বছর উপরে হলে তো ইয়ে হবে। সেইখানে তার মানসিক সংস্কার এবং তাকে কীভাবে রাখা, তাকে কী করে রিহেবিলিটেশন করা, সে বিরাট চ্যাপ্টার একটা। তো সেইগুলো আছে। এছাড়া এছাড়া হচ্ছে যে ডিসেবিলিটি হোম, ব্লাইন্ডের হোম ফর ব্লাইন্ড, হোম ফর অটিস্টিক, হোম ফর ফিজিক্যালি ডিসেবলড, মানে অটোমেটিক্যালি ডিসেবলড, এরকম অনেক রকম হোম আছে। সেগুলো পরিচালনা করা খুব, যারা গভর্নমেন্ট হোম ছাড়া প্রচুর যারা মানসিকভাবে ভালো লোক, এবং যারা যাদেরকে দেখে লোক ফান্ডিং ফান্ডিং করে, এইরকম লোক যারা আছে সেখানে তাদেরও খুব ভালো, মোটামুটি ভালো চলার চেষ্টা হয়। কিন্তু এইসব হোমের মুশকিল কী হয়, যে গার্জেন তো নেই, আর গার্জেন যদি থাকেও, অভিভাবক যদি থাকেও, তারা ওই নিতে আসে না, তাদেরকে ফেলে দিয়ে চলে এলো। আমি এমনও দেখেছি, একটা সুন্দরী মহিলা এসছে, যে বারবার বলছে যে এরকম আমার বাচ্চাটাকে, তাকে একজন একজন মোস্তান এসছে সঙ্গে, যে বাচ্চাটাকে হোমে দিয়ে, অটিস্টিক বাচ্চা দিয়ে যাবে। তো অটিস্টিক বাচ্চা গিয়েছে সল্টলেকের সেক্টর 5-এ। তো ওরা বলেছে যে যে আমার তো খুব লোকের অসুবিধা, আপনি এক কাজ করুন, আপনার বাচ্চাকে রাখুন, আর আপনি তো 12 ঘন্টা আগের কাজও করুন, আপনাকে কিছু আমরা পয়সা দেবো। সে মহিলা তো রাজি হয়নি। আপনাকে কিছু, আমরা কিছু সম্মানিত দেবো, আর আপনিও থাকবেন, আমরা বাচ্চাও থাকবে। তা সে রাজি হয়নি। তো বললো আমরা চালাবো কী করে, আমাদের তো আমাকে একটা বাচ্চা দিয়ে দিচ্ছেন, আমি তো একটা অটিস্টিক বাচ্চা মানে তাকে সারাক্ষণ দেখতে হয়, অটিস্টিক বাচ্চা খুব হাইপার হয়, ওকে সারাক্ষণ দেখতে হয়, তা আমরা কী করে দেখবো। তো হচ্ছে যে সে ধরনের, যখন মাকে বললো, মা তো ওকে ছেড়ে দিয়ে বিয়ে করবো আবার। ও স্বামী ডিসাইড করে দিয়েছে বাচ্চা এরকম বলে, তো ও ওকে ডিসাইড করে দিয়ে নতুন বিয়ে করবে। তো দিস ইজ দি রিয়েলিটি। তো এরকম রিয়েলিটি ইনসাইডার অনেক রকমের, এক একটা সময় অনেক রকম মনে পড়ে জিনিস, হয়তো একটা দুটো বললাম। চেষ্টা করা হয় টু মেক ইট অ্যাজ গুড অ্যাজ পসিবল, হ্যাঁ, কিন্তু যেটা পসিবল যে চেষ্টা করা হয়, এবং ভালো করার জন্য অনেক রকম ব্যবস্থা আছে। প্রচুর এনজিও আছে যারা
যারা হোমে গিয়ে মানে টু ট্রেন আপ দি কেয়ার গিভার্স, কেয়ার গিভারদের ট্রেন আপ করার জন্য প্রচুর এনজিও আছে। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট পড়ানোর জন্য ট্রেনার আছে। জুভেনাইল জাস্টিস অ্যাক্টে কি আছে সে পড়ানোর ট্রেনার আছে। অ্যাডপশন কি করে করতে হবে তার জন্য ট্রেনার আছে। সেই ট্রেনারও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পয়সা পায়, বিভিন্ন এনজিও থেকে পয়সা পায়, ইন্টারন্যাশনাল এনজিও থেকে পয়সা পায়। এখন অবশ্য কমে গেছে সমস্ত জায়গা থেকে। আমার আমার কোথাও যেন তোমার কথা শুনে মনে হচ্ছে যে দ্য টপ লেয়ার যারা এই ব্যাপারগুলোকে চিন্তা করে একটা সিস্টেমে আনার চেষ্টা করছে তারা যথেষ্ট বোঝে ব্যাপারটা এবং দে ট্রাই টু সলভ ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কিন্তু যাদেরকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে তাদের মধ্যে হয়তো বিকজ অফ মেনি থিংস। প্রথম কথা হচ্ছে ডিসেমিনেশনটা কতটা হচ্ছে দেখো। দেখো একটা রাজ্য ধরো পশ্চিমবঙ্গের কথা বলো, এদিকে কুচবিহার, এদিকে পুরুলিয়া, এদিকে ধরো সাউথ চব্বিশ পরগনা, অনেক হোম আছে, ছোটোখাটো অনেক হোম আছে। এখন হচ্ছে যে প্রত্যেকটা কেয়ার গিভারকে প্রত্যেকটা ট্রেনিং দেওয়া, তো হোমে একজন বা দুজন লোক আছে, তাকে যদি ট্রেনিং দেওয়ার জন্য শহরে ডেকে আনা হয় তো হোমটা চলবে কিন্তু, তাকে ট্রেনিং দিতে গেলে ওখানে গিয়েই ট্রেনিং দিতে হবে। তো সেসবগুলো অসুবিধা আছে। তো কেয়ার গিভারদের দুজন বা একজন লোক থাকলে তাকে ট্রেনে আনাও তো মুশকিল থাকে। তো এই কেয়ার গিভার্সদের ট্রেনিং ফেসিলিটি প্রচুর, মানে কেয়ার গিভার্সের ট্রেনিং ফেসিলিটি প্রচুর আছে এবং ট্রেনিং দেওয়া হয় এবং তাকে ডিসিমেট করে তাকে বোঝানো হয় যে কী করে তাকে লেখাপড়া শেখানো, তার মেন্টাল স্ট্রেস কি হচ্ছে, তার মেন্টাল স্ট্রেস থেকে কীভাবে তার মেন্টাল স্ট্রেস থেকে নিয়ে আসবে। শুধুই খাওয়া পড়া দিলে তো হবে না, তাকে পড়ালেখা বা তার রিক্রিয়েটিভ ফ্যাকাল্টিগুলো বার করা কী করে করবে। তো এই ট্রেনিংগুলো দেওয়া হয়, কিন্তু ডিসেমিনেশন যে হারে প্রয়োজন নিড সেইটা সেটা নেই। সেটা নেই মানে যেখানে যত যে পরিমাণ লোক হতো 50 জন, হয়তো 50 জন লোককে দেখতে গেলে তো 5 জন লোক লাগবে, 5 জন লোকের হয়তো 2 জন বা 3 জন লোক আছে, কি করে করবে। তো সেরকম একটা ব্যাপার আছে, সেসব আচ্ছা ব্যাপার আছে। গভর্নমেন্ট থেকে মনে করুন কোথাও খবর পাওয়া গেল শিকড় বেঁধে একটা বাচ্চাকে রেখে দিয়েছে পাগল, তো গভর্নমেন্টের উপায় নেই, সে শিকড় খুঁড়িয়ে একটা মেন্টাল ডিস্ট্রেস হয়ে দিয়ে দিল, তখন কি করবে, কোথায় 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 পাবে, সঙ্গে সঙ্গে কোথায় ডিস্ট্রেস সমাজে দেখে তাকে দিয়ে দেবে। তার তো উপায় নেই যে এটা নেবো না বলার, সে তো গভর্নমেন্টের কন্ট্রোলে পয়সা দেবো না বলবে, ভয় দেখা, সে হয়তো অত অ্যাগ্রেসিভ বাচ্চা বা তার বিভিন্ন ধরনের নিড আছে যে নিডটা ওই হোম পূরণ করতে পারবে না, কিন্তু সেই নিডটা অত অসুখ আছে, এমন ওষুধ লাগে, সেই ওষুধের পয়সা দিয়ে থাকে। তো হয়তো মৃগী আছে, এপিলেপসি আছে, সে কী করে দেবে। তো এরকম অনেক রকম সমস্যা আছে, মাইক্রো লেভেলে এত সমস্যা আছে, সেগুলো সবসময় তাদের দোষ দেওয়া যায় না। মানে প্রথমে ধরো একটা সাধারণ মানুষের সাথে থাকা অ্যাডমিনিস্ট্রেটর, মাঝখানে তোমার এই অটিজম বা ডিসেবিলিটি একটা এলো, তো এবারে তুমি চলে এলে হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটরে, একটা এলিট সাইড অফ দ্য সোসাইটি। হুম। ঠিক আছে, যেখানে কোর্সেস, এক্সামিনেশন, সার্টিফিকেশন এইগুলো নিয়ে কাজ হচ্ছে। আচ্ছা, এইখানকার বিহাইন্ড দ্য সিনটা একটু শুনি। এখানে ধরো তো এখানে কোর্সগুলো বিভিন্ন বিভিন্ন, ন্যাচারালি কোর্সগুলো বিভিন্ন, যে নার্সিং কোর্স আছে, ফিজিওথেরাপি কোর্স আছে, তারপর ফিজিওথেরাপির সঙ্গে অ্যালাইড 3টে কোর্স আছে, ওয়ার্ক রিলেটেড ডিসেবিলিটি আছে, মানে প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স বলে একটা কোর্স আছে, সে তার গ্র্যাজুয়েশন লেভেলে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, অডিও অ্যান্ড স্পিচ থেরাপি গ্র্যাজুয়েশন কোর্স আছে, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স আছে। তো এরকম 4টে 5টা কোর্স আছে এখানে। সবচেয়ে বেশি ইন্টেন্সিভ ভাবে আছে, মানে মেন এমবিবিএস, এমডিএমএস, তারপরে ডিএমএমসিএইচ, থার্ড টায়ার, 3 টায়ার। তো তারাই বেশি জুড়ে আছে, হয়তো 60% কাজ তাদের জন্যই। নাম্বার অফ স্টুডেন্টসও বেশি, নাম্বার অফ কলেজও বেশি, নাম্বার অফ ইনফ্রাস্ট্রাকচার, তার প্রফেসর, তার বিরাট। এবং একটা মেডিকেল কলেজ খুলতে গেলে তোমার 300 জন অধ্যাপক চাই, 300 300 স্টাফ আর অধ্যাপক চাই, 300 তোমার অধ্যাপক লাগবে। তো এমনকি এমনকি একটা মেডিকেল কলেজ খুলতে গেলে ভেটেরিনারি ইউনিট লাগবে, গরু ভেড়া যেখানে কাটা হয় সেই সেই পোস্টমর্টম জায়গা লাগবে। প্লাস হচ্ছে কমিউনিটি মেডিসিনের জন্য তো আলাদা একটা হসপিটাল লাগবে, যেখানে কমিউনিটি মেডিসিনের কেয়ার দেওয়া হয়, সেই হসপিটাল লাগবে। তো অনেক রকম লাগবে। তো সহজে কেউ মানে প্রচণ্ড বড়লোক বা বেশি লুট টুট করেছে এরকম বড়লোক না হলে মেডিকেল কলেজ কেউ খুলতে পারে না। ব্যাঙ্গালোর নিয়ে খোলে, কিন্তু একটা
যথেষ্ট সলিড লোক না হলে এটা করতে পারবে না। কারণ প্রথমে একবার 1.5 বছর 2 বছর ওই 300 জন ডাক্তারকে বসে বসেই খাওয়াতে হবে, কারণ তারপরে পারমিশন দেবে কি আছে না আছে দেখে। খুব কঠোরতা আছে, তো কত শিথিল হয়ে গেছে, এখন অনেক শিথিল হচ্ছে আস্তে আস্তে। ডাক্তার ডিম্যান্ড বাড়ানোর জন্য, সাপ্লাই বাড়ানোর জন্য মেডিকেল সায়েন্সে ঢুকছে। তাদের প্রথম কথা হচ্ছে তাদের দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে পড়াশোনাটাও কঠিন, মানে টাইম টাইম ইন্টেন্সিভ, আমি বলবো না ইন্টেলিজেন্ট ইন্টেন্সিভ, টাইম ইন্টেন্সিভ, টাইম লাগছে বেশি, এবং তাদের সারা জীবনে খাটতে হবে। লেখাপড়া করেও সারা জীবনে খাটতেই হবে, সারা জীবনে কোনো লিজার নেই। ল যেমন পড়াশোনার সময় পড়তে হয় না, কিন্তু ল মানে প্র্যাকটিস করতে গেলে সারা জীবন খাটতে হবে প্রচুর। পড়াশোনা সময় পড়তে হয় না, একটুকে পড়বে আর কি। তো এদের এদের যে এই মানে মেডিকেল প্রফেশনটা মোস্ট ব্যাপার হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, প্র্যাকটিক্যালটাই মেন। যে এবং এবং মেডিকেল মেডিকেল এতে মেন যেটা খুব স্ট্রেস দেওয়া হয়, হাউ মেনি বেডস, মানে বেডস তোমার না থাকলে পরে ওই ওই একেবারে হোমের মতোই, সেই বেডে রুগী থাকছে, তার রুগী থ্রো দি ক্লক তার চিকিৎসা হচ্ছে, সেই লোকের মানুষের মানুষের প্রকৃতি, মানুষের নেচার, মানুষের রোগ এন্ট্রি এবং এক্সিট ভালোভাবে বেরিয়ে গেল, সেটাও একটা সাইকোলজির অনেক বড় ব্যাপার। এবং সেখানে সেখানে যে ট্রেনিংটা হচ্ছে হাতে কলমে, ট্রেনিংটা হচ্ছে সার্জারি বলো, মেডিসিনের বলো, এর বলো, ওর বলো। আমি পোশাকটা দেখেছি, তো ছেলেরা দৌড়ে জিজ্ঞেস করতে অধ্যাপক 3-4 জন বসে, এই বলছে কি করবো, এই বলছে কি করবো, এই ছবি নিয়ে এক্সরের প্লেট নিয়ে চলে এলো, এই জায়গাতে কি করবো। তো হাতে কলমে ট্রেনিং, এবং পোস্ট গ্রাজুয়েটে বিশেষ করে প্রত্যেক ঘরে এনক্লোজার থাকে, যে ওই হ্যান্ডস অন ট্রেনিং, যে একটা রুগী এসছে বা তার হচ্ছে সঙ্গে সঙ্গে একটা ক্লাস হয়ে গেল, সঙ্গে 7 ঘন্টা একটা ক্লাস হয়ে গেল। এখন সিট বাড়ানো হচ্ছে প্রচুর, প্রাইভেট সংস্থা হচ্ছে প্রচুর। তো এই হেলথ কেয়ার, এবং তার মধ্যে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট ব্যাপার আছে, সবগুলোর এমপ্লয়মেন্ট পোটেন্সিয়ালিটি তো ভালো না, সবগুলোর এমপ্লয়মেন্ট পোটেন্সিয়ালি ভালো না। তো কিছু কিছু একদম গভর্নমেন্ট সেক্টরই আছে, যেমন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, যেটা সেটা আমি দেখেছিলাম একটাই প্রাইভেট করে দিয়েছে, আর একটা গভর্নমেন্ট করে, এখন বেড়েছে কিনা আমি জানি না। তো বিএসএলপি বলে, তো বিএসএলপির পরে এমএসএলপি আছে, হিয়ারিং হ্যান্ডিক্যাপ বললাম, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপদের জন্য আছে আবার ফার্মাকোলজি আছে, বড় একটা কোর্স। ফার্মাকোলজিটা ইঞ্জিনিয়ারিং কলেজেও পড়ানো হয়, আবার হেলথ ইউনিভার্সিটির মধ্যে আছে, মানে মেডিসিনসের তো মেডিসিনস। এই যে ধরো মানে মানে ঠিক আছে, একটা কোয়ালিটি ডেফিনেটলি তোমাকে দিতে হবে তুমি যখন একটা সিস্টেম থেকে ডাক্তার বার করছো। একটা কোয়েশ্চেন হচ্ছে, এনাফ ডাক্তার কি বেরোয় সিস্টেম থেকে, যা পপুলেশন আমাদের? না, সেই জন্যই তো খুব মেডিকেল কলেজ করে দিচ্ছে, এবং হিউজ ডাক্তার তৈরি করার চেষ্টা করছে গভর্নমেন্ট। প্রায় 90,000 মতো সিট, তার মধ্যে 50,000 গভর্নমেন্ট, আর বাকিটা প্রাইভেট, 40,000 বাকিটা প্রাইভেট। তো মেডিকেল গভর্নমেন্টে পড়লে পরে পয়সা লাগে না, পয়সা মিনিমাম পয়সা আর কি। অথচ গভর্নমেন্টে পড়লে, প্রাইভেটে পড়লে প্রচুর পয়সা লাগে, মানে 20 লাখ 15 লাখ 20 লাখ করে এমবিবিএসই পড়তে নেয়। তারপরে মেয়েতে তো এমডি করতে আরও বেশি নেয়। তো এদের পড়াশোনার যে কঠোরতা ছিল, আগে প্রচুর ফেল করতো, মানে সব ওতে পাস করাতই না, হয়তো 40% পাস করতো। সেইটা এখন তো পলিটিক্সের জন্য, এর জন্য যে পাস ফেল টেল খুব কমই করা হয়। তোমার মেন হচ্ছে প্র্যাকটিক্যাল, এবং প্র্যাকটিক্যালের সিস্টেম হচ্ছে মেনি কোর্সে, যে দুটো তোমার ইন্টারনাল আর দুটো এক্সটার্নাল আউটসাইড দি স্টেট। 4টে এক্সামিনের পরীক্ষা নেবে, তার মধ্যে 4টে এক্সামিনের দুটো ইন্টারনাল, দুটো এক্সটার্নাল, এবং দুটো এক্সটার্নাল আসবে আউটসাইড দি স্টেট থেকে। এবং দিনে 25টার বেশি পরীক্ষা নিতে পারবে না, 4টে গ্রুপে পরীক্ষা নেবে 100। তো এই যে এটা প্রত্যেকটা সাবজেক্টের করা আছে, তার মধ্যে প্রত্যেক ধরো দিল্লির লোক কলকাতা যাচ্ছে, কলকাতার লোক হায়দ্রাবাদ যাচ্ছে, হায়দ্রাবাদের লোক নর্থ ইস্টে যাচ্ছে, নর্থ ইস্টের লোক রাজস্থান যাচ্ছে, রাজস্থানের লোক তামিলনাড়ু যাচ্ছে। এটা একটা সুন্দর ব্যাপার, প্যাটার্ন। মানে ওখানকার লোক পাস করাতে পারবে না, এই 4জন লোক যে নাম্বার দেবে সেই নাম্বারের ভিত্তিতে পাস করবে। 2জন লোক করে যে নাম্বার ম্যানিপুলেট করে ওর হাতে লেখা আছে, পাস করাতে পারবে না। সুতরাং এখানেও কড়াকড়ি খুব আছে, এই কড়াকড়িটা আছে, এবং কড়াকড়িটা থাকা উচিত, তা নাহলে তো মানুষের মানে একটা মুশকিল কি হচ্ছে, মানে বড় ব্যাপার হচ্ছে, হি অর সি ইজ অথরাইজ টু গিভ হিজ অর হার হ্যান্ড টু অ্যানাদার বডি। একটা বডিতে অন্য লোকের হাত দেবে, হি ইজ অথরাইজড,
সেই অথরাইজেশনটা পেতে গেলে he has to fulfill certain criteria, certain conditions. আচ্ছা, এই যে মানে আমি কাউকে ছোট করছি না, কিন্তু অ্যাজ আ নর্মাল হিউম্যান বিইং ইন্ডিয়াতে অনেকের সাথে অনেক রকম এই ধরনের জিনিস শোনা যায়। সো তোমার কি মনে হয় যে এই মেডিকেল হায়ার এডুকেশন প্রিপেয়ার স্টুডেন্ট ফর রিয়েল লাইফ, এই সোশ্যাল চেঞ্জেস, এথিক্স, মোরালিটি, হিউম্যানিটি, কমিউনিকেশন? দুদিকে আছে। যেমন ধরো, আমার একটা জানাশোনা ছেলে, সে আমার একটু আত্মীয়দের মধ্যে পড়ে। সে গভর্নমেন্টের ডাক্তার ছিল। গভর্নমেন্ট ডাক্তারদের একটু ফেসিলিটি আছে এমডি চান্স পাওয়ার জন্য, একটা সার্টেন ক্রাইটেরিয়া আছে। ও পেডিয়াট্রিক্স পেলো, পেডিয়াট্রিক্স এমনিতে খুব মানে হাই র্যাঙ্কিংরা পায়। ও পেডিয়াট্রিক্স পেলো, তারপরে বলছে পেডিয়াট্রিক্স পড়বে না। কেন পড়বে না? সে তো এলেও 2-5 লাখ টাকা দিতে হবে, মানে ও সিটটা নষ্ট করেছে, মানে কাট অফ ডেটের পরে বলছে পড়বো না, ভর্তি হয়নি কাট অফ ডেটের মধ্যে। বলছে যে অনেক বলে বললো পরে পেডিয়াট্রিককে পেডিয়াট্রিক্সে মার খাওয়ার সম্ভাবনা বেশি, প্রচুর লোক মারধর করে, প্রচুর লোক মারধর করে। এই যত সমাজে মার্জিনালাইজড, তত তারা রুগীদের জন্য হসপিটাল আসে। তো আমাদের একজন আত্মীয় মারা গেল ফর দি কমপ্লিট নেগলিজেন্স অফ 32 বছরের মেয়ে মারা গেল। আমরা 14-15 জন ছিলাম। সার্টেন ভয়েস, আমি এত বয়স্ক বা আমি লেখাপড়া ওদের সঙ্গে করেছি বলে এই চিৎকার যখন ওরা তো মেরে দেয়। ওরা যে এমনি ওরা কোনো একজন ডাক্তারই একই মেরে ফেলতো। তো ওরা তো সে এইসব হুড় করে ঢুকে যায় যে মারধর শুরু করে দেয়। ওদের লোক মারা গেল পরে বোঝারও দরকার নেই কি মারধর করে মেরে দিল আর কি। এবার হচ্ছে সে পেডিয়াট্রিক্স পড়লো না, এখন তারপরে পরের বছর অর্থোপেডিকে পড়ে। অর্থোপেডিকে সে এখন তার শুনি যে এক একটা অপারেশন করে 12 ঘন্টা 8 ঘন্টা ধরে অপারেশন করে পা পড়ে যায়। অর্থোপেডিকের অপারেশন অনেক ক্ষুদ্র হয়। এটা তো একটা দিক, কিন্তু এটিকেটস এথিক্স পড়ানো হয়। এই এথিক্স পড়ানো হলে সে তো বললো আমি তো সমাজের জীব, আমি কেন এথিক্স আলাদা করে পড়বো? টাকা নিয়ে আমি তো, আমাদের যে ভিসি ছিল এত বদমাইশ লোক ছিল, সাধারণত ভিসিডিসির অর্নামেন্টাল পোস্টে তারা ধরো প্র্যাকটিস করে না। ও চোখের সাথে প্র্যাকটিস করতে গিয়ে ওকে মমতা ব্যানার্জি বলেছে। মমতা ব্যানার্জি বলবিবে কেন আর বললে শুনবিবে কেন? তোমার পোস্টে এত বড়, তুমি মমতা ব্যানার্জি বলেছে, ও সামনেই আইএলএস এ বসে বসে অপারেশন নেফ্রোলজি চিকিৎসা করছে। এবং সে এত বাজে আমি শুনেছি যে তার ড্রাইভার লোক নিয়ে রুগী নিয়ে গেছে, তা 1500 টাকা ভিজিট, প্রাইভেট চিকিৎসা করে। 1500 টাকা ভিজিট, সে 100 টাকা 200 টাকা কমিয়ে 1300 টাকা নিয়েছে। তো এরকম লোকও দেখেছি। আবার অনেক লোক আছে যে পয়সা নেয় না, এ নেয় না, ও নেয় না, ও নেয় না, এমন লোক আছে। তো সব রকমই মিক্স আছে, মিক্স ফিলিং। এখন এটিকেট শেখাবে কি করে? এটিকেট প্রথম কথা ওরা, আমার যেটা মনে হয়েছে, খারাপ দৃষ্টিতে দেখেছি, যখন ওরা পড়ছে, তুমি যেদিন পড়ছো সাফসুতরো কলেজে ট্রেনিং দিয়ে চলে গেলো, ক্লাস নিল এ নিল, এমন কিছু ব্যাপার না। আর ও তো দেখছি যে পুরো নরকের মধ্যে থাকা, কত রুগী আসছে হসপিটালে, কত মানে একটা বিভীষিকাময় কাণ্ড। তার মধ্যে থেকে এমনি করে বেরিয়ে যাচ্ছে। তো ওর মনের মধ্যে তো একটা প্রেশার বিল্ড আপ হয়, তার মধ্যে পাস করতে হবে, তার মধ্যে করতে হবে, তার মধ্যে অধ্যাপককে আবার তেল দিতে হয়, পোস্ট গ্রাজুয়েটে বেশি তেল দিতে হয়। সেগুলো তো বেশি আছে, পোস্ট গ্রাজুয়েট একটা পিএইচডির মতো, সেখানে তাদেরকে খোঁজাখুঁজি করতে হয়, তাদেরকে পিসিডি বিল দিয়ে আসতে হয়, জানি না পয়সা দেয় কিনা, যাই হোক সে অনেক অনেক কিছু করতে হবে। তো সেসব বিল্ড আপ সেটা দেখে আসছে, সেটা দেখে যে কিছুটা ট্রেনিং তো ওখানে হয়ে গেল। তারপরে মারধর খাওয়ার ভয় অমুক তমুক, সেখানে তো কিছুটা হচ্ছে। এইবার সে পরবর্তীকালে সে কেমন হবে, চাকরিতে ঢোকার আগে এবার তো বলবে আমি আইডিয়াল বিরাট চিকিৎসক হবো, বিরাট হবো, মানে কজনই বা বড় চিকিৎসক হিসেবে নাম করে। এই যে ধরো নর্মাল নর্মাল হিউম্যান বিং, এরা ঠিক আছে একটা অ্যাসপিরেশন হতে পারে যে তারা মানে মানে সিভিল সার্ভেন্ট হবে, মানে ধরো এরা যদি হায়ারার্কি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যায়, পলিসি লেভেল এন্ড অল দিস থিংস, তখন কি এদের আর ওই মানে বিকজ দে অ্যাচিভ দ্য না, স্ট্যাটাস? তুমি তো প্রথমত তোমার সারা জীবনের অভিজ্ঞতা, ট্রেনিং ট্রেনিং হয়েছে তোমার সারা জীবনই, লট অফ এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ গেইন, লট অফ এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ গেইন। মধ্যপ্রদেশ থেকে একজন দিল্লিতে আসছে, একজন ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে, একজন নাগাল্যান্ড থেকে আসছে, বাট দে আর অ্যাট পার। নাগাল্যান্ডের এক্সপিরিয়েন্স আর ইউপির লোকের এক্সপিরিয়েন্স একরকম হবে না। নাগাল্যান্ডে হয়তো একটা 5টা জেলায় যা লোক, এখানে ইউপির একটা জেলায় তার লোক, বা নাগাল্যান্ডের গোটা স্টেটে যা লোক এখানে। আমি যখন রানাঘাটে এই ব্যারাকপুরে ছিলাম, তখন ইউপি এই ত্রিপুরা থেকে লোক এসেছিল। ব্যারাকপুরের জনসংখ্যা মহকুমা 36 লাখ শুনে অবাক।
তখন বলে ত্রিপুরা জনসংখ্যা 12 লাখ না কত ছিল। তো তো কিন্তু ত্রিপুরার আইএসও যে এখানে দিল্লিতে আসবে, আর মধ্যপ্রদেশ থেকে বা ইউপি থেকে যে আইএস যাবে, দুজনেই সেম ভ্যালু, সেম শিখে কি অভিজ্ঞতা এক্সপোজার হয়েছে, সেম ভ্যালু মোটামুটি। এবার একটা মোটামুটি রিগ্রেশন লাইন টানা যায় যে হ্যাঁ মোটামুটি সবাই সব মোটামুটি বুঝবে। এবার হচ্ছে এদের মধ্যে যারা একটু বেটার, আরো বেটার, আরো বেটার, আরো বেটার, সেগুলো তাহলে ক্রিম হচ্ছে, সে হয়তো পলিসি প্ল্যানিং লেভেলে ইকোনমিক পলিসিতে থাকছে, ডিফেন্স পলিসিতে থাকছে, সে কতটা অ্যাডাপ্ট করেছে, কতটা করেছে, প্লাস অপরচুনিটি সুযোগ কতটা আছে, কতটা সুযোগ দিয়েছে, কতটা পলিটিক্যাল মাস্টারদের সুযোগ করে দিয়েছে, সেটা একটা ব্যাপার। তাকে তার ক্যারিয়ার প্রোগ্রেশনে সেটা একটা ব্যাপার। তুমি পলিটিক্যাল মাস্টারদের সুযোগ না করে দিলে তারা তোমাকে দেখবে না। আমি কি আমার, আমি কে, আমি তো বিল্ড আপ মঠ, আমি তো মঠ হয়ে গেছি সেই যে আমার, আমি যে গ্রাম থেকে শহর থেকে ছোট শহর থেকে উঠে এসেছি, তো সে আমি আর নই। বিভিন্ন লোক বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। তো প্রথমে ইমপ্লিমেন্টেশন লেভেল, তারপরে সুপারভাইজারি লেভেল, তারপর পলিসি লেভেল। তার মানে পুরোই মানে টিপিক্যাল কর্পোরেট স্ট্রাকচার এবং একটা পিরামিড, যত ক্রিম তারা উপরে উঠবে ফর ভেরিয়াস রিজন। থ্যাংক ইউ কাকু।